আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মনোজ দাসের শুভেচ্ছা নিন। আমার বিশ্বাস আমার দর্শকরা গত প্রায় 2 বছর ধরে আমার চ্যানেলের বিষয় নির্বাচন ও আলোচনার ধারা দেখে এটা বুঝেছেন যে আমরা শুধু খবর দিই না, খবরের সঙ্গে থাকে তথ্য নির্ভর বিশ্লেষণ। আর দর্শকরা যে এটা পছন্দ করেন তার প্রমাণ ক্যালকাটা ডায়ালগসের ক্রমবর্ধমান সাবস্ক্রাইবার ও দর্শক সংখ্যা। এজন্য সকলকে জানাই আমার কৃতজ্ঞতা। সেই সঙ্গে এটাও বলে রাখি, আজ আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক সেটা আপনারা কমেন্ট করে জানান, শেয়ার করুন আমাদের এই আলোচনা প্রতিবেদন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ আমাদের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ সরকারের কিছু নতুন প্রশাসনিক নীতি নিয়ে, যা ইতিমধ্যে রীতিমতো রাজনৈতিক উত্তাপের জন্ম দিয়েছে এবং প্রশ্ন তুলেছে অশান্ত পশ্চিমবঙ্গ কি আগামী দিনে আরও বড় অশান্তির পথে যাচ্ছে, নাকি সরকার কঠোর হতে হলে দুর্বৃত্তরা তারা আগের মতো রাস্তার দখল নিতে চেষ্টা করবে। ঝড় ওঠে যদি সে ঝড় দীর্ঘস্থায়ী সাইক্লোন, নাকি তপ্ত গ্রীষ্ম দ্বীপ্রহরের ক্ষণস্থায়ী কালবৈশাখীর ঝড় শেষ হলে শান্ত হবে পশ্চিমবঙ্গ। এই বিষয়টি নিয়েই এখনকার প্রতিবেদন। প্রথমে বলি প্রশাসনিক নির্দেশগুলোর কথা। মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার নির্দেশিকা, 1950 সালের গোহত্যা সংক্রান্ত আইন কঠোরভাবে প্রয়োগের সিদ্ধান্ত এবং তার পদক্ষেপ, ইমাম মুয়াজ্জিন এবং তার সঙ্গে হিন্দু পুরোহিতদের ভাতা বন্ধের সরকারি সিদ্ধান্ত, আর তার সঙ্গে যোগ হয়েছে অনুপ্রবেশকারী খেদিয়ে দেওয়ার 3D ফর্মুলা, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, অর্থাৎ চিহ্নিত করো, তালিকা থেকে বাদ দাও এবং দেশ ছাড়া করো। সেই সঙ্গে টু ক্লিন আপ দ্য সিটি, ক্লিন আপ মানে অবৈধ নির্মাণ যাদের সেখানে বুলডোজার নীতি প্রয়োগ। অনেকের চোখে এগুলো প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং এক সুস্পষ্ট রাজনৈতিক বার্তা। কারো মতে এটা হিন্দুত্ববাদী পুনর্গঠন, আবার অন্যদের মতে এটা বহু বছরের মুসলিম তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া। এটা সংখ্যাগরিষ্ঠের অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা নয়, জাতীয়তাবাদী চেতনার প্রতিষ্ঠা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের মুসলমানরা কি করবে? রাস্তায় নামবে নাকি নীরবে সব মেনে নেবে? আর যদি এই পরিস্থিতি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রতিক্রিয়া তৈরি করে, যেটা করা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, তাহলে কি ভারত বাংলাদেশ সম্পর্ক আরও খারাপ হবে? এমনকি সামরিক সংঘাতের আশঙ্কা, যেটা অনেকেই করছে, তেমনটা কি হতে পারে? আজকের এই বিশ্লেষণে আমরা আবেগ নয়, ঠান্ডা মাথায় পুরো চিত্রটা খতিয়ে দেখব। চলুন এক এক করে বিষয়ে যাই। প্রথমত, মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার অভিযোগ ঘিরে মামলা। মনে রাখতে হবে, দেশ স্বাধীন হওয়ার পর যখন আমাদের জাতীয় সঙ্গীত কোন গানটি হবে এটি নিয়ে যখন আলোচনা চলছিল, সেই আলোচনার শুরুতে ছিল, পুরো ভাগে ছিল বন্দে মাতরম। কিন্তু জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধী এদের মতে এরা বন্দে মাতরমের বিরোধিতা করেন। বিরোধিতা করার পেছনেও কারণটা ছিল কিন্তু মুসলিম সেন্টিমেন্ট। কারণ মুসলিমরা তারা দেশমাতৃকা এতে থিওরিতে তাদের বিশ্বাস নেই, এবং সেইটা তারপরে জনগণ মন অধিনায়কও এই গানটি দেশের জাতীয় সঙ্গীত হয়। বিষয়টি নিয়ে আরও একটা কারণ ছিল, জওহরলাল নেহরু বলেছিলেন বন্দে মাতরম গানটা নাকি আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না এই জন্যে, কারণ এগুলো মার্চিং সঙ্গীতে, অর্থাৎ সেখানে যখন মার্চ করা হবে ইত্যাদিতে, সেই সময় বন্দে মাতরম নাকি ঠিক মতো আসছে না, সেই জন্যে জনগণ মন অধিনায়ক। বিষয়টি নিয়ে কমিউনিস্টরা তারা প্রথম থেকেই সোচ্চার ছিল বিষয়টির বিরুদ্ধে। আর এখন বর্তমানে
এই বন্দে মাতরমকে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে বন্দে মাতরম গাওয়াকে বাধ্যতামূলক করার ফলে বিষয়টি নিয়ে সিপিএম দল কলকাতা হাইকোর্টে গেছে। আমার কিন্তু এখানে অন্য আরেকটি প্রশ্ন আছে এই প্রসঙ্গে, সেটা হচ্ছে বন্দে মাতরম গীত কি পশ্চিমবঙ্গের সমস্ত মাদ্রাসা ছেড়ে দিন, সমস্ত স্কুলগুলোতে কি এটা বাধ্যতামূলক করার কোনো সার্কুলার হয়েছে? আমি যতদূর জানি সেটা কিন্তু নয়। এমনকি এক একটা স্কুলে এক এক রকমভাবে সেখানে গান গাওয়া হয়। বন্দে মাতরমের সার্কুলার সমস্ত স্কুলে গেছে কিনা আমার কাছে এই মুহূর্তে এই ব্যাপারে কোনো খবর নেই, সম্ভবত যায়নি। সিপিএম বলছে হাইকোর্টে যে এটা শিক্ষা প্রতিষ্ঠানের সাংবিধানিক ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন। তাদের বক্তব্য দেশপ্রেম আর বাধ্যতামূলক সাংস্কৃতিক আনুগত্য এক জিনিস নয়। অন্যদিকে যারা বন্দে মাতরমের সমর্থক তাদের দাবি বন্দে মাতরম ভারতীয় জাতীয় চেতনার অংশ, তাই এতে আপত্তির কিছু নেই। এই কলকাতায় মুসলিমদের বিরোধিতায় বন্দে মাতরম গানের পক্ষে দাঁড়ানোর অপরাধে এক মুসলিম শিক্ষকের আক্রান্ত হওয়ার ঘটনা আমরা অনেকেই জানি, সেই সময় সংবাদপত্রেও পড়েছি। কিন্তু যে মুসলিমরা সেই সব ঘটনায় যুক্ত তাদের অনেকেই কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে মিছিলে বন্দে মাতরম স্লোগান তুলেছে। তারা যদি মিটিংয়ে মিছিলে বন্দে মাতরম বলতে পারে, তাহলে তাদের সন্তানরা কেন স্কুলে বন্দে মাতরম গাইতে পারবে না, সেটা কিন্তু আমাদের মাথায় ঢুকছে না। আসলে বন্দে মাতরম বিরোধিতা হলো কমিউনিস্টদের রাজনীতি, এটা কমিউনিস্ট রাজনীতি। আর আদালতেও গেছে তারাই মুসলিমদের সমর্থন ফিরে পাওয়ার তীব্র বাসনায়। দ্বিতীয়ত, গোহত্যা সংক্রান্ত পুরনো আইনকে কঠোরভাবে পুনরায় কার্যকর করার উদ্যোগ যেটা, সেইটা আইনটি 1950-এর 60-এর দশক পর্যন্ত একেবারে কমা সেমিকোলন মেনে আইন অনুযায়ী গোহত্যা করা হতো তা বলবো না, তবে প্রকাশ্যে জবাই ইত্যাদি ঘটতো না। আমাদের ছেলেবেলায় আমরা এটা দেখিনি। আমাদের গ্রামে যথেষ্ট মুসলিম ছিল, মুসলিম পাড়া ছিল, তাদের ওখানে কিন্তু গরু কাটতে আমরা দেখতাম না। মুসলিম বন্ধুদের বলতাম তোরা গরু কিভাবে কাটিস, ওরা এমন কথাও বলতো যে আমরা গরু মারি না, কাটি না, আমরা গরু খাই না। এটা একটা কারণটা হচ্ছে বলার, সেটা হচ্ছে সত্যি সত্যি খেত কি খেত না ওই গ্রামে আমি সেটা জানি না, কিন্তু এমনটা হতে পারে তারা যে হিন্দুর গরু নিয়ে যে একটা মানসিকতা আছে, হিন্দুর মানসিকতা, তাকে গুরুত্ব দিয়ে এই কথাগুলো বলতো। এর পেছনে হিন্দুর মানসিকতা যেটা যারা এর বামফ্রন্ট যেটা করলো, এইটা প্রকাশ্যে এই গোহত্যা শুরু হয়ে যায় মোটামুটি বামফ্রন্টের আমলে। এর পেছনেই হিন্দুর মানসিকতাকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে মুসলিম সুপ্রিমেসি দেখাবার চেষ্টাকে সমর্থন করে তাদের ভোট ব্যাংক দখল করার জন্যে এটা তারা করেছিল। আর এটা একেবারে এপিডেমিক হয়ে গেল তৃণমূল কংগ্রেসের আমলে। এখন বিজেপির সরকার এই পথে বাধা তুলছে পুরনো আইনকে নতুনভাবে বলবৎ করে। তবে মনে রাখতে হবে এটা শুধু ধর্মীয় ইস্যু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ অর্থনীতি, মাংস ব্যবসা, পশু পরিবহন, ক্ষুদ্র ব্যবসায়ী, চামড়া শিল্প এবং সর্বোপরি আইন শৃঙ্খলার প্রশ্ন। তৃতীয়ত, ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের মাসিক ভাতা বন্ধ। মমতা ব্যানার্জি এই ভাতা শুরু করেছিলেন ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিয়ে। তিনি জানতেন এদের সমর্থন পেলে মুসলিম জনতার সমর্থন পাওয়া যাবে, আর বাস্তবে তাই হয়েছিল। এরপর তিনি হিন্দু পুরোহিতদের অন্তর্ভুক্ত করেন অনেক বছর পরে। হিন্দুরা পুরোহিতের কথায় ভোট দেয় না এটা জানতেন বলে প্রথমে গুরুত্বও দেননি, পরেও যে গুরুত্ব দিয়েছেন তা নয়, ওটা ধর্মনিরপেক্ষতার মোড়ক দিতে তিনি হিন্দু পুরোহিতদের নিলেন ভাতায়। তবে ওই নিতে হয় তাই। পুরোহিতদের ভাতা ইমামদের অর্ধেক, আর সংখ্যা যেখানে ইমাম 40,000, মুয়াজ্জিন 42,000, সেখানে পুরোহিত মাত্র 5,000। কি বুঝলেন? বিজেপি সরকার এই ধর্মীয় ভাতা তুলে দিয়েছে। এই সিদ্ধান্তের রাজনৈতিক পাঠ স্পষ্ট, কারণ শুধু মুসলিম ধর্মীয় কর্মীদের নয়, হিন্দু পুরোহিতদের ভাতাও বন্ধ হলে
সরকার বলতেই পারে আমরা সমতা এনেছি, কোনো ধর্মকে আলাদা সুবিধা দিচ্ছি না। যদিও বিরোধীরা পাল্টা বলবে এটা সামাজিক সহায়তা কমানো আর একে নিরপেক্ষতার মোড়কে বিক্রি করা হচ্ছে। তবে বিরোধীদের এই বক্তব্য, বিশেষ করে কমিউনিস্টদের এই বক্তব্য স্ববিরোধিতায় ভরা। ধর্ম তাদের কাছে আফিং। তাহলে আফিংয়ের প্রচার যারা করে, মৌলভী, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, তাদের জন্য কেন ভাতা থাকবে? আফিংয়ের জন্যে ভাতা। চতুর্থত, সবচেয়ে বিস্ফোরক ইস্যু, ভারতে বসবাসকারী বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে 3D নীতি, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। এই স্লোগান নির্বাচনী রাজনীতিতে খুব কার্যকর, সেটা দেখা গেছে। কারণ এটি সরাসরি আমাদের ভারতীয়দের নিরাপত্তা, পরিচয়, নাগরিকত্ব এবং সীমান্ত রাজনীতির প্রশ্নকে একসঙ্গে টেনে আনে। কিন্তু এই ইস্যুটি এবার পশ্চিমবঙ্গের নির্বাচনে খুব কার্যকর ছিল। বিজেপির জয়ের পেছনের অন্যতম কারণ হিন্দু ভোটের মেরুকরণ। আর এই মেরুকরণে যে কারণগুলো সাহায্য করেছে তাদের অন্যতম হলো বিপুল সংখ্যক মুসলিম অনুপ্রবেশকারীর পশ্চিমবঙ্গে এসে থাকা এবং এখানে ভোটের সুবিধা গ্রহণ। এসআইআরে যাদের নাম কিছু বাদ গেছে, আরও আছে কিছু জালের বাইরে থেকেছে, তাদের জন্যে তাদেরকে পরবর্তী সময়ে ধরা হবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতে এটা বিজেপির অন্যতম বড় ইস্যু। অফিসিয়ালি এই ইস্যু কার্যকর ছাড়া অন্য পথ নেই বিজেপির সামনে। এখন প্রশ্ন, এটা কি রাজ্য সরকারের হিন্দুত্ববাদী রূপান্তর নাকি রাজনৈতিক পুনর্সাম্য? এখানে মূল লড়াইটা শুধু প্রশাসনিক নয়, বয়ানের লড়াই। একটি পক্ষ বলছে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু তুষ্টিকরণের রাজনীতি চলেছে, ইমাম ভাতা, সংখ্যালঘু তোষণ, ভোট ব্যাংক নির্ভর বার্তা, এমনকি মুসলিমরা তাদের জন্য মাথায় হেলমেট না দিয়েই তারা মোটরসাইকেল চালাতে পারে। তারা দ্বিচক্রযানে তারা যাবে, মুসলিমদের জন্য কোনো হেলমেট লাগবে না। তারা নিয়ম ভাঙাতেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া চলবে না, এটা মমতা সরকারের নীতি ছিল। এসবের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের মধ্যে এক ধরনের ক্ষোভ জমেছে। সেই ক্ষোভের রাজনৈতিক ফসল তুলতেই এখন একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্য পক্ষ বলছে এই সংশোধন আসলে আদর্শগত প্রকল্প, অর্থাৎ রাষ্ট্রীয় নীতিকে এমনভাবে সাজানো হচ্ছে যাতে মুসলিম সমাজ ক্রমশ প্রতিরক্ষামূলক অবস্থায় চলে যায় আর সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটারদের কাছে এক দৃঢ় হিন্দু স্বার্থ রক্ষাকারী সরকারের ভাবমূর্তি তৈরি হয়। বাস্তবতা দুদিকেই আছে, এই দুই পক্ষের মাঝামাঝি আছে বাস্তবতা। এই ধরনের পদক্ষেপে দুটো কাজ একসঙ্গে হয়। এক, পুরনো সংখ্যালঘু কেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের কাছে, বিশেষ করে সংখ্যাগুরু ভোটারদের কাছে এই বার্তা যায়, দেখুন আমরা বদল আনছি। দ্বিতীয়ত, মুসলিম সমাজকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে দেয়া যায়, যাতে তাদের কোনো প্রতিবাদকে সহজেই বলা যায়, দেখুন এরা জাতীয়তাবাদ মানতে চায় না, দেশ এদের কাছে বড় নয়, এরা আইনের বিরোধিতা করছে, এরা অনুপ্রবেশ ঘটিয়ে দেশকে বিপন্ন করছে। রাজনীতিতে একে বলে ন্যারেটিভ ট্র্যাপ, বয়ানের ফাঁদ। প্রতিবাদ করলে শত্রু হয়ে যাবে, চুপ করে থাকলে দুর্বল স্ট্যাম্প পড়ে যাবে। এবার আসে মুসলিম জনতা কেন বড়সড় প্রতিবাদে নামছে না? অন্তত এখনো পর্যন্ত তেমন প্রতিবাদ কিছু দেখা যাচ্ছে না। কেন? তাসলিম নাসরিনের মামলা আপনাদের মনে আছে, ছোটোখাটো কারণে বাম আমলে মুসলমানরা তারা একেবারে তুলকালাম বাদিয়ে দিয়েছিল, যার জন্য তাসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে থেকে তাকে বহিষ্কার করতে হয়, তাকে চলে যেতে হয়। এছাড়া তার বই দ্বিখণ্ডিত ব্যান করেছিল এই পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার। কারণ মুসলিমদের তুষ্টিকরণ। এছাড়া বাম আমলের নয়, তৃণমূল কংগ্রেসের আমলে 3 তালাক, সিএএ, ওয়াকফ আইন ইত্যাদি নিয়ে, এমনকি যে কোনো একটা সাধারণ ব্যাপার নিয়ে মুসলিমরা ক্ষিপ্ত হয়ে গিয়ে তারা যা খুশি কাণ্ড ঘটিয়েছে,
দেশের সম্পত্তি নষ্ট করেছে, ট্রেন লাইন ভেঙেছে, ট্রেন চুরমার করেছে, অনেক কিছু করেছে, এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তৃণমূল আমলে যারা রাজ্যটাকে বারুদের ওপর, স্তূপের ওপর রেখে দিয়েছিল, যাদের পরাক্রান্ত শক্তির স্বীকৃতি দিয়ে মমতা ব্যানার্জি একবার বলেছেন, একবার কেন, ইনি এমন কথা বহুবার বলেছেন, তিনি ওদের সামলে রেখেছেন বলে বেঁচে আছে হিন্দুরা, নইলে 2 মিনিটের মধ্যে নাকি দুধেল গাইরা হিন্দুদেরকে শেষ করে দিত। এই বক্তব্য আমার না, এই বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের মুসলিমরা যদি সংখ্যার হিসেবে বড় শক্তি হয়, তাহলে বড় রাস্তার আন্দোলনে, যেখানে এর আগে দেখা গেছে তাদের বহুবার, সেই আন্দোলন কেন দেখা যাচ্ছে না? এর একাধিক কারণ। প্রথম কারণ ভয়। যদি পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে থাকে, পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়, দমন করে, আর মিডিয়ার এর বিরুদ্ধে এই প্রতিবাদকে যদি অরাজকতা হিসেবে তুলে ধরে, তাহলে সাধারণ মুসলিম রাস্তায় নামতে ইতস্তত করে। মমতা ব্যানার্জির আমলে পুলিশকে একেবারে কাঠের পুতুল করে দিয়েছিল, আর কারোর বিরুদ্ধে না, মুসলিমদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আর সংবাদপত্রগুলো, মিডিয়া, তারাও মমতা ব্যানার্জির কাছ থেকে অ্যাডভার্টাইজমেন্ট পাওয়ার লোভে তারাও সরকারের কোনো রকম কাজের সমালোচনাতে আসতো না, ফলে তারা তখন অরাজকতা বলেনি। কিন্তু এখন আবার বিজেপির আমলে এসে মিডিয়াও বলবে অরাজকতা করছে মুসলিমরা, আর পুলিশ তো ইতিমধ্যেই কেমন কঠোর হয়েছে সেটা দেখেছেন পাক সার্কাসে। তাহলে সাধারণ মুসলিম রাস্তায় নামতে এখন ভয় পাবে। এটা ইউপি, মহারাষ্ট্র, গুজরাট সহ সারা দেশে দেখা গেছে। প্রশাসন কড়া তো প্রতিবাদ মাঠে মারা। দ্বিতীয় কারণ কৌশলগত নীরবতা। মুসলিম সমাজের একটি অংশ বুঝে গেছে প্রকাশ্য সংঘাত এখন সরকারের পক্ষেই যাবে, কারণ প্রতিবাদের ছবি, স্লোগান, সংঘর্ষ এসব খুব সহজেই রাজনৈতিক প্রচারে ব্যবহার করা যায়। তৃতীয় কারণ মুসলিমদের নেতৃত্বের সংকট। সব সমাজই সংখ্যায় বড় হলেই সংগঠিত হয় না। সংগঠন, বার্তা, কৌশল, আইনগত সহায়তা এবং রাজনৈতিক নেতৃত্ব এসব একসঙ্গে না থাকলে, ক্ষোভ থাকলেও আন্দোলন তৈরি হয় না। বঙ্গের মুসলিমদের কোনো নেতা সেই অর্থে নেই এখন। চতুর্থ কারণ দৈনন্দিন বাস্তবতা। যে মানুষ চাকরি, ব্যবসা, নিরাপত্তা, সন্তানের পড়াশোনা, পুলিশি হয়রানি এসব নিয়ে চিন্তিত, সে সবসময় আদর্শগত ইস্যুতে রাস্তায় নামবে না। হিন্দুরাও এতদিন মুখ বুজে অনেক কিছু সহ্য করেছে, কারণ তাদের কাছে বেঁচে থাকাই হচ্ছে প্রথম কাজ। আর পঞ্চম কারণ, পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ একরকম নয়। গ্রাম, শহর, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সীমান্ত অঞ্চল, শিল্পাঞ্চল, সব জায়গায় রাজনৈতিক আচরণ এক নয়। কেউ আপোষের পক্ষে, কেউ অপেক্ষা করছে, কেউ হয়তো আইনগত লড়াইকে অগ্রাধিকার দিচ্ছে। আবার একটা অংশ, যত ছোটই হোক, তারা বুঝেছে হিন্দুদের সঙ্গে সংঘাত নয়, সমঝোতা ও সমন্বয় তাদের ভালো রাখবে। খবর পাচ্ছি মুর্শিদাবাদে এক শ্রেণীর মুসলমানের সমর্থনও পেয়েছে বিজেপি এই নির্বাচনে, তাদের সংখ্যা যতই কম হোক। অর্থাৎ নীরবতা মানেই, মুসলমানরা নীরব মানেই তারা যে সম্মতি দিচ্ছে এইসব কাজে, তা নয়। অনেক সময় নীরবতা হলো নিজেদের আত্মরক্ষা, সমঝোতা এবং শান্তির জন্য। এবার আসি, সিপিএম সমেত বিরোধীদের এই মুসলিম স্বার্থ রক্ষার সংগ্রামে মুসলিম জনতা কি সায় দেবে? মুসলিমরা কি চায় সেগুলো, যে তাদের হয়ে কেউ লড়তে আসুক? এটা নির্ভর করবে 3টে বিষয়ের ওপর। প্রথমত, বিরোধীরা এই ইস্যুগুলোকে কিভাবে ফ্রেম করে। যদি আন্দোলন শুধু মুসলিম অধিকার হিসেবে তুলে ধরা হয়, তাহলে সরকার, বিজেপির সরকার খুব সহজে এটাকে পরিচয় ভিত্তিক সংঘাত হিসেবে দেখাতে পারবে, বলতে পারবে যে এটা হচ্ছে তুষ্টিকরণের আরেকটা চেহারা। কিন্তু যদি বিরোধীরা একে সংবিধান, নাগরিক অধিকার, শিক্ষার স্বাধীনতা, ধর্মনিরপেক্ষ প্রশাসন, আইনের সমান প্রয়োগের প্রশ্ন হিসেবে তোলে, তাহলে মুসলিমদের একটা অংশ তাদের সঙ্গে যুক্ত হলেও হতে পারে। কিন্তু এই দলগুলোর ট্র্যাক রেকর্ড এতটাই হিন্দু স্বার্থের বিরুদ্ধে,
যে অমুসলিমদের সমর্থন, মানে যারা অমুসলিম তাদের সমর্থন কিন্তু এই প্রয়াসের পক্ষে থাকবে না। ফলে ব্যাপক জনতার সমর্থন এই বিরোধীদের এই কাজে থাকবে না। তাই তারা যতই কোর্টে কাছারিতে যাক। দ্বিতীয়ত, মুসলিম সমাজের অভ্যন্তরের নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয়? তারা কি সংঘর্ষের রাস্তা বেছে নেবে, নাকি আদালত, নাগরিক মঞ্চ, মানবাধিকার সংস্থা এবং শান্তিপূর্ণ সামাজিক প্রচারের পথ নেবে? আপনারা অনেকেই জানেন, গোহত্যা বিষয়ে নতুন করে আইনটি প্রকাশ হওয়ার পর তারপরে কিন্তু নাখোদা মসজিদের ইমাম নিজে তিনি কিন্তু শান্তির কথা বলেছেন। এমনকি এটাও বলেছেন প্রয়োজনে মুসলিমরা গোমাংস খাওয়া সেটা বন্ধ করে দিক। আমার বিশ্লেষণ হলো, পশ্চিমবঙ্গের বৃহৎ মুসলিম জনতা তারা কিন্তু তাৎক্ষণিক সহিংস রাস্তার আন্দোলনে যাবে না, তারা কিন্তু এটা মেনে নেবে। তৃতীয়ত, বিরোধী রাজনৈতিক নেতাদের অতিরিক্ত ভোট ব্যাংক প্রীতি। এরা প্রাণের টানে বা আদর্শের টানে মুসলমানদের জন্য কিছু করে না, করে ভোটের টানে, কারণ তারা জানে মুসলিমদের ভোট ব্যাংক রয়েছে। ফলে বিশ্বাসযোগ্যতা বলে কিছু নেই বিরোধীদের কাছে, তা সে সিপিএম, কংগ্রেস, তৃণমূল যেই হোক। খাদ্যাভ্যাসের স্বাধীনতার কথা বলে এইসব দলগুলোর হিন্দু নেতারা প্রকাশ্যে গোমাংস খেয়ে বিপ্লব দেখান, অথচ এদের মুসলিম নেতাদের নিয়ে শুয়োরের মাংস খাওয়ার সাহস এরা দেখাতে পারেন না। এদের এই তথাকথিত বৈপ্লবিক ফাজলামি হিন্দুদের কাছে ঘৃণার আর মুসলমানদের কাছেও একযোগে হাসির পাত্র করে তুলেছে। এবার আসি 3D অর্থাৎ অনুপ্রবেশকারীদের ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট প্রসঙ্গে। এটা কি সফল হতে পারে? এখানে আবেগ নয়, বাস্তবতার দৃষ্টি দিয়ে দেখুন। শুনতে খুব শক্তিশালী স্লোগান, কিন্তু বাস্তবে এটা কার্যকর করা অত্যন্ত কঠিন। যদিও খবর পাওয়া যাচ্ছে হাজারে হাজারে মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারী ডিটেনশনের ভয়ে চোরাগোপ্তা পথে নিজেরাই পালাচ্ছে ভারত ছেড়ে বাংলাদেশে। কিন্তু 2-2.5 কোটি মুসলিম ইনফিল্ট্রেটর এভাবে পালাবে না। তাদের কি হবে? ডিটেক্ট করা এতই সহজ না, কঠিন, ভীষণ কঠিন। কারণ কাকে অনুপ্রবেশকারী বলা হবে শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে শনাক্ত করা তো যায় না। অনুপ্রবেশকারীদের একাংশ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সব জোগাড় করে ফেলেছে, জমি জায়গা কিনেছে। তাদের একটা অংশ এসআইআরের জাল এড়িয়ে গেছে, ছড়িয়ে পড়েছে সারা দেশে। তাদের কি করে চিহ্নিত করা যাবে? তাহলে এবার ডিলিট প্রসঙ্গে আসি। ভোটার তালিকা, রেশন কার্ড, সরকারি ডেটাবেস, স্থানীয় নথি এসব থেকে নাম বাদ দেয়া প্রশাসনিকভাবে খুব কঠিন কাজ। ভুল হলে প্রকৃত নাগরিকও ক্ষতিগ্রস্ত হতে পারেন। তার জন্যই অত্যন্ত সতর্কতা নিয়ে করতে হয়। আর সেই সতর্কতার ফলে আইনের একটা কথা আছে না, 100 জন দোষী ছাড়া পাক, কিন্তু নির্দোষ যাতে সাজা না পায়। সেই 100 জন দোষী ছাড়া পাওয়ার ফর্মুলাতে অনেকে বেরিয়ে আসবে। এবার ডিপোর্ট কথাটা বলি। এখানেই সবচেয়ে বড় জট। কোনো ব্যক্তিকে অন্য দেশে ফেরত পাঠাতে হলে সেই দেশকে স্বীকার করতে হবে যে তিনি তাদের নাগরিক। আমাদের ভারত সরকার ইতিমধ্যেই দেখেছে, গত 5 বছর হাসিনার আমল থেকে মাত্র 2,500 জনের মতো তাদের এরকম ইনফিল্ট্রেটারদের একটা লিস্ট পাঠানো হয়েছিল। বলা হয়েছিল তোমরা বলো এরা তোমাদের লোক, তারপরে তোমরা নিয়ে যাও। কিন্তু তার উত্তর 5 বছর ধরে আসেনি। তাহলে বোঝাই যাচ্ছে কীরকম। বাংলাদেশ যদি বলে না এরা আমাদের নাগরিক নয়, তাহলে ব্যাপক হারে ডিপোর্টেশন অসম্ভব হয়ে পড়বে। এই সমস্যা দেখে শুভেন্দু সরকার স্থির করেছে অনুপ্রবেশকারীদের ধরে কোর্টে পাঠানো হবে না, সোজা তুলে দেয়া হবে বিএসএফের হাতে। তারপর বিএসএফ তাদের পুশব্যাক করবে, বলে দেবে যেমন এসছিলে তেমন চলে যাও। অনেক পদ্ধতি তার আছে, বিএসএফ ইতিমধ্যে সেই পদ্ধতিতে কাজ করছে। আর সেই ভয়ে অনেক অনুপ্রবেশকারী যেমন চোরের মতো এসেছিল ভারতে, তেমন চোরের মতো নিজেদের দায়িত্বে আবার বাংলাদেশে পালাচ্ছে। তবে 2.5 কোটি মানুষ এভাবে ভারত ছাড়বে এটা বিশ্বাস করা কঠিন। অর্থাৎ 3D রাজনৈতিক স্লোগান হিসেবে খুব কার্যকর, কিন্তু প্রশাসনিক বাস্তবায়নে বহু বাধা আছে। তাহলে কি এটা পুরোপুরি ব্যর্থ? না, সেটাও বলা যাবে না। কারণ সম্পূর্ণ ডিপোর্টেশন সম্ভব না হলেও বেশ কিছু তো হচ্ছে ও হবে।
বেশ কিছু মানুষ তো প্রাণ ভয়ে পালাচ্ছে। তাছাড়া 3Dর রাজনৈতিক সাফল্য রয়েছে অন্য জায়গায়, যেমন এটা ভয় তৈরি করছে, এটা সন্দেহের পরিবেশ তৈরি করছে, সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কড়া ভাবমূর্তি গড়ে দিচ্ছে, একটি নির্দিষ্ট ভোট ব্যাংকে, বা আরও পরিষ্কার করে বলি হিন্দু ভোট ব্যাংকে একত্র করছে, আর স্থানীয় প্রশাসনকে বার্তা দিচ্ছে যে নরম হওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ ভবিষ্যতের জন্যও সতর্কতা। অর্থাৎ 3D আইনগত প্রকল্পের চেয়ে বেশি সার্থক রাজনৈতিক প্রদর্শন শক্তির প্রকল্প হিসেবে। এবার আসি বাংলাদেশের প্রতিক্রিয়া এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা বিষয়ে। পশ্চিমবঙ্গে মুসলিম ইস্যু নিয়ে তীব্র রাজনৈতিক বার্তার প্রভাব পড়ছে বাংলাদেশে। এটা নতুন নয়। কাশ্মীরে সেই 60-এর দশকে হজরতবল মসজিদ থেকে হজরত মোহাম্মদের পবিত্র কেশ সাময়িকভাবে খোয়া গেলে তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়। অন্তত 50 লাখ হিন্দু ভারতে চলে আসে সেই সময়। এবারও শুরু হয়ে গেছে হিন্দুদের ভারতে চলে আসার পর্ব। নদিয়া সীমান্তে নদীর বাংলাদেশ পারে হাজার হাজার পরিবার জড়ো হয়েছে ভারতে আসার জন্যে, বিএসএফ আটকে রেখে দিয়েছে। বাংলাদেশের ধর্মান্ধরা ইতিমধ্যে হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাওয়া শুরু করেছে আবার জোরে সোরে। হিন্দু পুরুষ নারীর কল্লা কাটা শুরু করে দিয়েছে। বাংলাদেশে কোনো ইসলামপন্থী বা মৌলবাদী সংগঠন এই ইস্যুকে ব্যবহার করে রাস্তায় নামছে। পশ্চিমবঙ্গে মমতা সরকারের পতন আর বিজেপির সরকার গঠন গজওয়াতুল হিন্দের গাঁজাখুরি স্বপ্ন ভেঙে দেয়ায় বাংলাদেশের ওই 2 ফুটিয়া 2.5 ফুটিয়া 3 ফুটিয়া মৌলবীরা দুঃখে কাতর হয়ে ভারতের বিরুদ্ধে বিষ উগরে দেওয়া শুরু করেছে নতুনভাবে। তারা এটাকে ভারতে মুসলিমদের ওপর আক্রমণ বলে প্রচার শুরু করে দিয়েছে। আর এই ধরনের উত্তেজনার প্রথম শিকার হয় কারা? শিকার হয় সেদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। ইতিহাস বলছে রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে ক্ষোভ অনেক সময় ভুল লক্ষ্যবস্তুতে গিয়ে পড়ে। ভারতের কোনো সিদ্ধান্তের জন্য বাংলাদেশি হিন্দুরা দায়ী নয়, কিন্তু উন্মাদ জনতা তো যুক্তি মানে না। তাই যদি প্রতিবাদ, উস্কানি, মসজিদ ভিত্তিক প্রচার, সামাজিক মাধ্যমে ঘৃণা এসব বেড়ে যায়, তাহলে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত হতে বাধ্য। এখানে দুই দেশের সরকারকেই খুব দায়িত্বশীল হতে হবে। ভারতকে বুঝতে হবে তার আভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা কখন সীমান্ত পেরিয়ে আঞ্চলিক প্রতিক্রিয়া তৈরি করে, আর বাংলাদেশকেও বুঝতে হবে দেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তা শুধু মানবিক ব্যর্থতা নয়, কূটনৈতিক সংকটও তৈরি করবে। এর প্রতিক্রিয়ায় ভারত বাংলাদেশ সম্পর্ক কি সামরিক সংঘাতে যেতে পারে? এই ঝুঁকি যে 2024-এর 5 আগস্ট থেকে বেশ বেড়েছে তা অস্বীকার করার জায়গা নেই। এর পরিণামে যেটা হতে পারে, সীমান্তে ছোট সংঘর্ষ বড় হবে, গুলি বিনিময় বা হতাহতের ঘটনা বাড়বে, সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিক্রিয়ায় ভারতের রাজনৈতিক চাপ বাড়বে, সোশ্যাল মিডিয়ার গুজব থেকে জনরোষ তৈরি হবে, জাতীয়তাবাদী রাজনীতি কূটনীতিকে ছাপিয়ে যাবে। অর্থাৎ পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা এই মুহূর্তে কম, কিন্তু সীমান্ত সংকট, কূটনৈতিক অবনতি, বাণিজ্যিক চাপ, ভিসা নীতি কঠোর হওয়া এবং রাজনৈতিক শত্রুতা, এই সব কিছু মিলে বড় কিছুর সম্ভাবনা তৈরি হচ্ছে। বিজেপির রাজনৈতিক লাভ ক্ষতি সব কিছুই কিন্তু এর ওপরে নির্ভর করছে এবং নির্ভর করে এসেছে, এবং সেই পথেই চলছে আমাদের এখনকার রাজনীতি। অর্থাৎ এই সমস্ত কিছু হচ্ছে উচ্চ ঝুঁকির এবং উচ্চ লাভের রাজনীতি। মুসলিমরা মেনে নেবে না প্রতিরোধ করবে, সেটা কোনো বড় কথা এই মুহূর্তে নয়। এই মুহূর্তে মুসলিমরা তারা বড় কোনো প্রতিবাদ আন্দোলনে যাবে না, এটাই হচ্ছে বড় কথা। এবং এই এটাতেই একটা কনস্টিটিউশনাল সিটিজেনশিপের ভাষায় তাদেরকে সামলে তারা চলতে থাকবে। সব মিলে দেখা যাচ্ছে তা হলো যে পশ্চিমবঙ্গে এই ইস্যুগুলো কোনো বিচ্ছিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এগুলো পরিচয় ভোট ব্যাংক, আইন, সীমান্ত এবং আঞ্চলিক কূটনীতির এক জটিল সংযোগ স্থল। মুসলিম তুষ্টিকরণের বিরুদ্ধে প্রতিক্রিয়া, এই ব্যাখ্যা যেমন আছে তেমনি হিন্দুত্ববাদী পুনর্গঠনের অভিযোগও আছে। আগামী দিনে
দেখা যাক শেষ পর্যন্ত বন্দে মাতরম, গোতা আইন, ভাতা বা অনুপ্রবেশ, শুধু এই লড়াইগুলো কোথায় গিয়ে পৌঁছয় তা দেখবার জন্যে সবাই কিন্তু সতর্ক থাকবে। তারা দেখবে যে কোথায় যাচ্ছে এর ফলে। ধন্যবাদ।